বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন আনসারি, সহকারী অধ্যাপক, স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক এবং রাজনৈতিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। আরও যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাজহার মিলন এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আশিকিন আলম। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি খুব ছোট করে দুটি বিষয়ে একটু তথ্য তুলে ধরি এবং এই দুটি বিষয় নিয়ে মূলত আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শেষে ফেরার পথে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ, সাংবাদিক সহ আরও 12 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার জেলা শহরে সংঘর্ষ চলাকালে হতাহতের এই ঘটনা ঘটে। নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে আনা হয়, এর মধ্যে 4 জন মৃত এবং পুলিশ, সাংবাদিক সহ 12 জন আহত রয়েছেন। জেলাটিতে বুধবার রাত 8টা থেকে কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এবং আরেকটি প্রসঙ্গ, তা হচ্ছে রপ্তানি পণ্যের ওপর আরোপিত শুল্ক হার ইস্যুতে দর কষাকষি করতে আমেরিকার সঙ্গে আলোচনার ক্ষেত্রে দেশটি যেসব শর্ত দিয়েছে, মন্ত্রণালয়গুলোর মতামত নিয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকার সঙ্গে শুল্ক ইস্যুতে আমাদের যে আলোচনা চলছে সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয়গুলো রয়েছে, ফলে মন্ত্রণালয়গুলোর মতামতগুলো আমাদের নিতে হচ্ছে। মতামত নেয়ার পর একটা প্রস্তাব ফাইনাল করে আবার আমেরিকার সাথে আলোচনা হবে। তবে তৃতীয় দফার আলোচনা বিষয়ে ট্রাম্প প্রশাসন এখনো বাংলাদেশকে নির্দিষ্ট কোনো সময় দেয়নি জানিয়ে বাণিজ্য সচিব বলেন, আমরা যোগাযোগ করছি। এই ছিল কিছু তথ্য। আমি মাজহার মিলন আপনার কাছে একটু আসি শুরুতে। এই যে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আজকে যে কর্মসূচি ছিল সেখানে যে হামলা হলো, পুরো বিষয়টি আপনি দেখেছেন সারাদিন নিশ্চয়ই, এই ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? আসলে এই মন্তব্যগুলো করা খুব মুশকিল। বাংলাদেশের রাজনীতি এখনো পর্যন্ত দুর্ভাগ্যজনক অবস্থায় রয়ে গেছে। আর আওয়ামী লীগ আসলে গোপালগঞ্জ কেন্দ্রিক হলেও তাদের শক্তির জানান দিতে চায় এবং তারা আসলে প্রতিশোধ যে নেশা, সেই প্রতিশোধের নেশায় আসলে তারা এখনো পর্যন্ত মশগুল রয়ে গেছে। আমি আসলে দুদিক থেকে ব্যাপারটাকে দেখতে চাই। এনসিপি যখন সারা বাংলাদেশে সফর করার জন্য পদযাত্রা ঘোষণা করলো, গোপালগঞ্জে এসে তাদের কেন মার্চ টু গোপালগঞ্জ করতে হলো সেটা আমার আসলে বুঝে আসেনি। এটি যেমন একদিক থেকে ঠিক, আরেক দিক থেকে এনসিপি গোপালগঞ্জে সমাবেশ করলে আওয়ামী লীগের সমস্যা কোথায়, কিংবা গোপালগঞ্জের আওয়ামী লীগের সমস্যা কোথায়, এটি আমার বুঝে আসেনি। এবং গোপালগঞ্জে আওয়ামী লীগ সবকিছু করতে পারে। এর আগে তারা সেনাবাহিনীর গাড়ি পুড়িয়েছিল, সেখানে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল 5ই মার্চের পরের সময়কার কথা বলছি। এবং আজকে তারা যেটা করলো, এই ধৃষ্টতা আসলে আওয়ামী লীগের লোকজন কিংবা গোপালগঞ্জের লোকজন কিভাবে দেখাতে পারে বাংলাদেশের ভেতরে এখন যেখানে রাজনৈতিক অবস্থা থমথমে অবস্থায় রয়েছে, বাংলাদেশের রাজনৈতিক নানান বিভাজন এবং নানান ধরনের সীমারেখা টানার কথা বলা হচ্ছে, সেখানে আওয়ামী লীগের এই যে উল্লঙ্ঘন কিংবা আস্ফালন, সেটি আসলে আমাদেরকে মনে করিয়ে দেয় যে আওয়ামী লীগ আসলে এত সহজে দমবার পাত্র না। আমি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার যেমন পক্ষে না, কিন্তু আওয়ামী লীগ যে অপরাধ করেছে বাংলাদেশে, সেই অপরাধের বিচার হওয়ার আগে তাদের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে চলতে পারে, এটিও আমি বিশ্বাস করি না। সুতরাং আদালতের তরফ থেকে নিষেধাজ্ঞা থাকার পরেও তারা, এবং ছাত্রলীগ নামের এই সংগঠনটি নিষিদ্ধ একটি সংগঠন হিসেবে আপাতত অন্তত সেটা আদালতের নির্দেশনা কিংবা নির্বাহী বিভাগের নির্দেশনাতেই সেটি নিষিদ্ধ অবস্থা রয়েছে। সেই নিষিদ্ধ সংগঠন কিভাবে একটি জেলা জুড়ে এমন তাণ্ডব চালাতে পারে, সেই প্রশ্ন আসলে সরকারের কাছ থেকে চাওয়ার কথা আমাদের, কিন্তু সরকার সেই প্রশ্নের উত্তর দেবে কিংবা দেওয়ার মতো মুখ তাদের আছে এটা আমার মনে হয় না। কারণ গোপালগঞ্জ কি স্বাধীন করা হয়েছে? আমি আসলে বুঝি না যে গোপালগঞ্জ আসলে স্বাধীন কিনা, আওয়ামী লীগের জন্য স্বাধীন কিনা। আমার কাছে আজকে দেখে মনে হয়েছে যে গোপালগঞ্জ আসলে আওয়ামী লীগের জন্য স্বাধীন। কারণ ছাত্রলীগের প্রত্যেকটা ছেলে পেলে, একটা নিষিদ্ধ সংগঠনের ছেলে পেলে কি করে একটি রাজনৈতিক দলের মানে শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং বিকাল 5টা 6টা পর্যন্ত তাদের সেই তাণ্ডব পুরো গোপালগঞ্জ জুড়ে ছিল। এবং এক জায়গায় না, নির্দিষ্ট কোনো জায়গায় না, পুরো গোপালগঞ্জ জুড়ে ছিল এবং বেশিরভাগের ছিল ছাত্রলীগের ছেলেপেলেরা। তো আমি জানি না রাষ্ট্র আসলে কি ব্যবস্থা নেবে। কারণ যদি
ছাত্রলীগ নিষিদ্ধ কোনো সংগঠন হয়ে থাকে, সেই নিষিদ্ধ সংগঠনের যে কর্মীরা কিংবা সদস্যরা তারা একটি জেলা জুড়ে এভাবে আস্ফালন দেখিয়ে বেড়াবে এবং রাষ্ট্র সেখানে চুপ করে থাকবে, এটি আসলে রাষ্ট্রের দ্বিচারিতা আমার কাছে মনে হয়েছে। এবং এনসিপি নেতাদের আমি বলবো, আমি তাদের জন্য সহানুভূতিশীল। আমি চাই যে তারা রাজনৈতিকভাবে, ইনফ্যাক্ট সবাই চায় বাংলাদেশে এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেখানে যে মানুষগুলো, বাংলাদেশের আসলে প্রায় সবগুলো মানুষই আসলে এই ছাত্র জনতার পক্ষ নিয়েছিল এবং তাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখেছিল। আমি চাই যে তারা আরো দায়িত্বশীল হয়ে, আরো দায়িত্বপূর্ণভাবে তাদের কর্মসূচিগুলো সামনের পথরেখাগুলো ঠিক করবে এবং সেভাবেই কোনো ধরনের কোনো এই যে সাংঘর্ষিক পরিস্থিতি কিংবা অন্যদের প্রতি এক ধরনের ঘৃণা বিদ্বেষ ছড়ানোর যে জায়গাগুলো, এগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকবে। এটি আসলে এই যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের সাথে সঙ্গতিশীল না, একটু অন্যদিকে চলে যায়। কিন্তু তাদের যে আসলে অন্যান্য রাজনৈতিক দলের কিংবা রাষ্ট্রের সাথে কিংবা অন্যান্য সংগঠনের সাথে যে তাদের বিরোধের জায়গাগুলো, সেগুলো আসলে তাদের জন্য ইতিবাচক কোনো ব্যাপার না। বিএনপির সাথে যে কথার লড়াই কিংবা মাঠের লড়াই কিংবা এই যে স্লোগানের লড়াই, এই লড়াইগুলো আমার মনে হয় যে এনসিপি কে ব্যাকফুটে ঠেলে দেবে এবং এনসিপি ভবিষ্যতে তাদের কর্মকাণ্ড কিংবা তাদের রাজনৈতিক কর্মপরিধি ঠিক করার সময়ে একটু খেয়াল রাখবেন, যতখানি সম্ভব সাংঘর্ষিক মানে অবস্থায় এড়ানো যায় সেটি তাদের জন্য মঙ্গলজনক হবে। আমরা তাদের আসলে মঙ্গল কামনা করি। কিন্তু ছাত্রলীগ আজকে যেটি করেছে সেটির বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্রের ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা না নেয় তাহলে বুঝতে হবে যে রাষ্ট্রের আসলে সক্ষমতা নাই অথবা রাষ্ট্র দ্বিচারী, যে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মানে সদস্যরা কি করে একটি রাজনৈতিক দলের সমাবেশে এত বড় তাণ্ডব চালাতে পারে, সেটি আসলে রাষ্ট্রকে উত্তর দিতে হবে। জি মাজার মিলন, আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। আমি একটু আশিকিন আলম আপনার কাছে আসি, একটু পুরো ঘটনাটা জানতে চাই যে আসলে গোপালগঞ্জে কখন কিভাবে কি হলো, আপনার জানা মতে আপনি কি জানেন, যদি একটু তথ্যগুলো দিতেন আমাদের। আশিকিন আলম। জি ধন্যবাদ। যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত ব্যথিত যে আজকে জুলাই গণ অভ্যুত্থানের আমাদের সম্মুখ সারির আমাদের যে ভাই আবু সাঈদের আজকে শহীদ দিবস। আমরা যখন জুলাই পদযাত্রা সারা বাংলাদেশ জুড়ে গণমানুষের যখন জোয়ার নেমে এসেছে, ঠিক তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জের মানুষ আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে রিসিভ করার জন্য, গ্রহণ করার জন্য তারা যখন গোপালগঞ্জ শহরে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, এটা অনেকদিন আগের প্রোগ্রাম, প্রশাসন সহ সমস্ত সবাই আসলে এই প্রোগ্রামের ব্যাপারে জানতো এবং আমাদের প্রস্তুতিও ছিল আমরা প্রোগ্রাম করব। গোপালগঞ্জে আমাদের একটি উৎসব বিরাজ করছিল আসলে আমাদের প্রোগ্রামকে কেন্দ্র করে। কিন্তু আমাদের সম্মানিত অতিথি যিনি আমাদের সাথে আজকে যুক্ত আছেন, উনি যেটা বললেন যে এরকম একটা সময় জুলাই অভ্যুত্থানের 1 বছর যখন পূর্ণ হতে যাচ্ছে, ঠিক সেই সময়ে আজকে জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারি যারা নেতৃবৃন্দ তাদের উপর এরকম নিষিদ্ধ সংগঠনের যে ন্যাক্কারজনক হামলা, তারা আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার উপর যেভাবে হামলা চালিয়েছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দেখেছি যে তারা কিরকম বর্বর যুগের সেই বর্বর যুগীয় কায়দায় তারা আমাদের আজকের সুশৃঙ্খল প্রোগ্রাম, যেটি পূর্ব ঘোষিত প্রোগ্রাম, সেই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যখন আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হয়, ঠিক তার আগে থেকেই তারা বিভিন্ন গুজব রটিয়ে তারা এলাকাবাসীকে তারা উৎক্ষিপ্ত করে তোলে। সাধারণ মানুষ বিশ্বাস করি আমরা গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়, কিন্তু তারা বিভিন্ন গুজব রটিয়ে মানুষকে উস্কে দিয়ে তারা আজকে এরকম একটি ভয়াবহ অবস্থা তৈরি করেছে। আশিকিন আলম, যেটা কোনো আমি যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, যদি আপনার জানা থাকে অথবা যতটুকু তথ্য আপনার কাছে আছে, এনসিপির যে নেতাকর্মীরা সেখানে গিয়েছিলেন সমাবেশের জন্য, তারা কি নিরাপদে সবাই গোপালগঞ্জ ছেড়ে যেতে পেরেছেন কিনা, নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছেন কিনা, এখন তাদের কি অবস্থা, অথবা কেউ আহত হয়েছেন কিনা, এই ব্যাপারে যদি আপনি কিছু জানেন। জি, আমাদের সর্বশেষ আমাদের কাছে যে তথ্য আছে, আপনারা জানেন যে আমাদের নেতৃবৃন্দের উপর সরাসরি যেভাবে সশস্ত্র হামলা, গুলিবর্ষণ, ককটেল বোমা বিস্ফোরণ করা হয়েছে, গ্রেনেড ছোড়া হয়েছে, যত ধরনের নারকীয় তাণ্ডব চালানোর যা করা সবই ওরা করেছে। এহেন অবস্থায় আসলে আমরা যেটা জানতে পেরেছি যে আমাদের সমস্ত নেতৃবৃন্দ গোপালগঞ্জের সাধারণ মানুষের নিরাপত্তা এবং প্রশাসনের যে সহযোগিতা সেখানে ছিল, সেই সহযোগিতা আমাদের সবাই নিরাপদে গোপালগঞ্জ শহর ত্যাগ করতে পেরেছেন। এবং আমরা জেনেছি সেই জায়গাতে অসংখ্য সাধারণ মানুষ যারা এনসিপির প্রতি ভালোবাসার টানে যারা এসেছিল, সেরকম অসংখ্য মানুষ আহত হয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহত হওয়ার আমরা খোঁজ পেয়েছি। আমাদের গোপালগঞ্জের যুব শক্তির যিনি প্রধান সমন্বয়কারী জেলার, ওনাকে এখন পর্যন্ত নিখোঁজ, আমরা ওনার এখনো সন্ধান পাইনি। আমাদের কাছে তথ্য আসছে অসংখ্য ভাইয়েরা এখনো নিখোঁজ। এই বর্বর এই সংগঠন বাংলাদেশের অগ্রযাত্রা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে,
আমরা যখন মানুষকে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে যাচ্ছি, তখন তারা সেই দেশপ্রেমিক শক্তির উপর, সেই পুরনো শকুন যারা জুলাইয়ের পরাজিত শক্তি, তারা আজকে হামলা করার মাধ্যমে আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, আমাদের পদযাত্রা যথাক্রমে চলমান থাকবে। জি, আশিকিন, আপনারা যখন এই পরিকল্পনা করেন গোপালগঞ্জের অনুষ্ঠানের যে পরিকল্পনা, এইখানে আপনারা কি, আপনাদের কেউ সতর্ক করেছিল, আইন শৃঙ্খলা বাহিনী অথবা আপনাদের কি আসলে কোনো তথ্য ছিল যে এখানে আপনারা বাধা বা হামলার শিকার হতে পারেন? এই ব্যাপারে আগে থেকে কি আপনাদের কোনো ধারণা ছিল না অথবা কোনো তথ্য দেয়া হয়নি? কারণ এই জায়গাটি তো স্বাভাবিকভাবেই বোঝার কথা যে গোপালগঞ্জ যাচ্ছেন, এই জায়গায় আওয়ামী সমর্থক একটি বড় সংখ্যক রয়েছে। তো এই ধরনের ঘটনা, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, বাধা অথবা হামলার মতো ঘটনা ঘটতে পারে, এই বিষয়টিতে কি বলবেন আশিকিন আলম? জি দেখুন, আসলে আমরা যেটা বিশ্বাস করি যে গোপালগঞ্জ তো বাংলাদেশ থেকে আলাদা কোনো জেলা নয়। তো আমাদের কাছে যে তথ্য, গোপালগঞ্জের অসংখ্য মানুষ এনসিপির সাথে যুক্ত হয়েছে এবং তারা প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। তা আমাদের কাছে যে তথ্য ছিল যে আমাদের গোপালগঞ্জে আমাদের যাত্রা ভালো হবে, তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা তারা ঘটানোর চেষ্টা করছে, গুজব রটিয়ে তারা বিভিন্ন সন্ত্রাসী কায়দায় তারা কিছু কাজ করার জন্য, এটা আমরা গতকালকে থেকে দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে। কিন্তু আমরা তো দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা সেই বিচ্ছিন্ন কিছু গুজবের উপর ভিত্তি করে তো আমরা আমাদের প্রোগ্রাম কর্মসূচি তো আমরা পরিবর্তন করতে পারি না। তা আমরা বিশ্বাস করি যে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড যারা অতীতেও চালিয়েছিল তারা ভবিষ্যতেও চালাবে। এই জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা রাষ্ট্রের আইন শৃঙ্খলার দিকে আরো মনোযোগ দিবেন এবং এই ধরনের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, বর্বরযুগীয় কর্মকাণ্ড, এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটতে পারে, সেই জন্য আপনারা শুধু এনসিপি না, যে কোনো রাজনৈতিক দলের প্রোগ্রামে যেন এই ধরনের ঘৃণ্য হামলার শিকার যেন আর কাউকে না হতে হয়, আমরা সেই জন্য সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো আমরা আহ্বান জানাবো। এবং আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আপনারা জানেন আমাদের সারা দেশব্যাপী আজকে বিভিন্ন কর্মসূচি চলমান আছে। আমিও আমাদের এখানে উপজেলায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি চলমান আছে, আমি সেই জায়গা থেকে জয়েন করেছি আজকের প্রোগ্রামে। হয়তো আমার এখানে সাউন্ড একটু প্রবলেম থাকতে পারে, এজন্য আমি আপনাকে আমরা শুনতে পাচ্ছি আশিকিন, আপনাকে স্পষ্টভাবেই শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি, সবই ঠিক আছে। আমি আরেকটি প্রশ্ন একটু করতে চাই আপনার কাছে। আপনাদের এই যে জুলাই পদযাত্রা এটি গোপালগঞ্জে যাওয়ার সময় এটিকে মার্চ টু গোপালগঞ্জ বলার কারণ কি আসলে, অথবা এটি মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল কেন? না, আসলে পদযাত্রার মার্চ টু সমর্থক, এটা কিন্তু আসলে খুব বেশি না, পদযাত্রা মার্চ। তো এটা আমরা বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি, আপনি দেখবেন আমরা এই কথাটা অন্য জায়গায়ও বলছি যে আমরা পদযাত্রা টু ময়মনসিংহ, পদযাত্রা টু যশোর, তো এরকম বিভিন্ন শব্দ আমরা ইউজ করছি। তো আপনারা জানেন যে গোপালগঞ্জ দীর্ঘ সময় ধরে ফেসিবাদের একটি ওরা রাজধানীর মতো ওরা করে রেখেছে। তো স্বাভাবিকভাবেই আমরা চাই যে গোপালগঞ্জে যে সাধারণ মানুষকে জিম্মি করে রাখা হয়েছে দীর্ঘদিন এই ফেসিবাদী কায়দায়, ফেসিবাদী সরকার, সেই মানুষকে আমরা তাদের হাত থেকে মুক্ত করতে চাই। এবং আমরা বিশ্বাস করি যে আজকের পর থেকে গোপালগঞ্জে যে কোনো সময়ের চেয়ে আমাদের যারা দেশপ্রেমিক শক্তি আছে তারা আমাদের এই পদযাত্রার কারণে তাদের আগামী দিনে তারা আমাদের এই কাজে আরো অধিক সম্পৃক্ত হবে এবং তার মাধ্যমে গোপালগঞ্জের যে ইতিহাস, কালো অধ্যায়, সেই মুজিববাদের যে তারা একটি আখড়া করে রেখেছিল মানুষকে জিম্মি করে রাখা, সেই জিম্মি দশা থেকে মানুষ মুক্তি পাবে। আমরা আমাদের রক্তের বিনিময়ে হলেও আমরা চাই বাংলাদেশের মানুষ মুক্তি পাক। সেটা গোপালগঞ্জে দীর্ঘদিনের তাদের মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল। আমরা মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য আমরা আসলে মার্চ টু গোপালগঞ্জ করেছিলাম এবং আমরা বিশ্বাস করি আমাদের প্রোগ্রাম সফল হয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ত অনেক সাড়া ছিল। তো সন্ত্রাসী যারা হামলা করেছে, আমরা তাদেরকে, আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা দ্রুত পদক্ষেপ নিতে বলবো। জি, আপনাকে ধন্যবাদ। সুযোগ থাকলে আপনি নিশ্চয়ই যুক্ত থাকবেন আমাদের বাকি অনুষ্ঠানে। ইমরান হোসেন আনসারী, আপনার কাছে একটু আসতে চাই। এই যে গোপালগঞ্জের ঘটনা যেটি নিয়ে বলছিলেন আশিকিন এবং মাজার মিলনও তার বক্তব্য আসলে বললেন, আমরা যেটি দেখলাম যে সরকার নিন্দা জানিয়েছে এবং ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছেন। জামাত এরই মধ্যে বিবৃতি দিয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। গোপালগঞ্জে কারফিউ দেওয়া হয়েছে। সরকার আসলে প্রশাসনিকভাবে কি উদ্যোগ আসলে নেওয়া উচিত বলে আপনি মনে করেন একটি জেলায় এই ধরনের ঘটনা, এবং এটি বড় রকমের একটি ব্যাপক ঘটনা আজকে আসলে ঘটেছে? আপনি ঘটনাটি কিভাবে দেখেন এবং আপনার প্রত্যাশা অথবা আপনার বক্তব্য কি এ ব্যাপারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সংযুক্ত করবার জন্য। দেখুন, 17 বছরের যে ভয়ের সংস্কৃতি,
এটিকে চূড়ান্তভাবে ভাঙতে গোপালগঞ্জে গিয়েছিলেন আমাদের জুলাই যোদ্ধারা, বিশেষ করে এনসিপির নেতৃবৃন্দ, এনসিপির সমর্থকেরা। গোপালগঞ্জে আজকে হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী সংগঠন, এটি বিশ্ববাসীর কাছে আবারও তারা তুলে ধরল, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো। আমি মনে করি এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক হারে তারা বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। প্রথমত আমি মনে করি তাদের হিউম্যান ইন্টেলিজেন্স ফেইল করেছে। যখন আপনি জেনে থাকবেন যে গোপালগঞ্জের এই এনসিপির এই প্রোগ্রামটি, এই পদযাত্রাটি হঠাৎ করে দেয়া হয়নি। এটি তারিখ দিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদেরকে অবহিত করে পুরো প্রক্রিয়া মেনটেইন করে এটি করা হয়েছে। যেহেতু গোপালগঞ্জ এরিয়ায় আমরা যেটিকে বলি ফেসিবাদের আতুর্ঘ ঘর, এবং গোপালগঞ্জ এরিয়ায় আওয়ামী লীগের সমর্থক বেশি, সেহেতু অন্যান্য ডিস্ট্রিক্টে যে প্রোগ্রামগুলো করছিল এনসিপি, তার চেয়ে অধিক মাত্রায় সেখানে সিকিউরিটি মেজার নেয়ার কথা ছিল, এবং এটা ডিমান্ড করে, সিচুয়েশন ডিমান্ড করে। সেই বাস্তবতায় আইন শৃঙ্খলা বাহিনী যে ওপেন সোর্স ইন্টেলিজেন্স যেটাকে বলি আমরা, সোশ্যাল মিডিয়া মনিটরিং এবং হিউম্যান ইন্টেলিজেন্স, সরাসরি একবারে ফিল্ড থেকে তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে এবং সেই থ্রেট অ্যানালাইসিস করে এই পরিস্থিতি মোকাবেলা তথা শান্তিপূর্ণভাবে যাতে এনসিপি একটি রাজনৈতিক দল হিসাবে তার ভূমিকা পালন করতে পারে, তার সমাবেশের যে তার অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকার পালন করতে পারে, সেটি বাস্তবায়নের দায়িত্ব কিন্তু বর্তমান সরকারের। কারণ সংবিধান এনসিপিকে সেই অধিকার দিয়েছে। গোপালগঞ্জ কোনো আলাদা কোনো রাষ্ট্র নয় বা বিচ্ছিন্ন কোনো জনপদের নাম নয়। বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান, বাংলাদেশ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সেই অঞ্চল পরিচালিত। আমি মনে করি সেই হিউম্যান ইন্টেলিজেন্স তাদের ফেল করেছে। অন্যভাবে যদি আমি বলি যে প্রশাসন এটি হতে দিয়েছে, আমি এটি বলতে চাই, এটি আমার দ্বিতীয় আর্গুমেন্ট। কারণ এই হতে দেওয়ার মধ্য দিয়ে যে আওয়ামী লীগ বাংলাদেশে আছে, আওয়ামী লীগকে রাজনীতি করতে না দিলে যে একটা সংঘাত হবে, আওয়ামী লীগকে যদি আগামী দিনের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না দেয়া হয়, তাহলে এই গোপালগঞ্জের যে অস্থিরতা এটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এই মেসেজটি দেওয়ার জন্য এটিকে প্রশাসন হতে দিয়েছে বলে আমি মনে করছি। এটি আমার দ্বিতীয় আর্গুমেন্ট। আমি এজন্য বলছি যে ঘটনা ঘটবার পর তাদের নেতৃবৃন্দকে তারা উদ্ধার করে, তারা সেনাবাহিনীর যে ভেহিকলের মধ্যে আমি দেখেছি যে নেতৃবৃন্দকে তুলে নিয়ে, আবার কেউ কেউ বলছেন হেলিকপ্টারে করে তাদেরকে উদ্ধার করা হয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কিন্তু বাস্তবিক পক্ষে যদি সরকার চাইতো যে সেখানে সেই এরিয়ায়, যেহেতু গোপন সংগঠন, যেহেতু নিষিদ্ধ সংগঠন, যেহেতু তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত, সেই বাস্তবতায় সেখানে কোনো ধরনের সভা সমাবেশ, পাল্টা সভা সমাবেশ বা কোনো মানুষ যাতে সেই সমাবেশে হামলা না চালাতে পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারত। আমরা যেটি দেখেছি টেলিভিশনের লাইভ ভিডিওতে, যে যখন হামলাটা হলো তখন এনসিপির সমর্থকেরা যেভাবে তারা তাদের জীবন বাঁচানোর জন্য, বিশেষ করে যেভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র, দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রের ব্যবহার সেখানে হয়েছে, এবং সেই কারণে তাদের জীবন বাঁচাতে তারা যখন একটা নিরাপদ জায়গায় যেতে চাচ্ছিলেন বা যেতে ইন্টেন্ড করেছেন, উদ্যোগ গ্রহণ করেছেন, এমন সময় পুলিশ বাহিনীর সদস্যরাও তাদের সাথে সাথে তাদের জীবন রক্ষার্থে তারা আশ্রয়ের দিকে যাচ্ছিলেন। এমন ভিডিও কিন্তু আমরা দেখেছি। তো এটি তো আপনার ভয়ের সংস্কৃতিকেই উৎসাহিত করে। আপনার
আমি যেটি বলতে চাই যে গোপালগঞ্জ বাংলাদেশের একটি সিগনিফিকেন্ট এরিয়া, যেখানে আওয়ামী লীগের কর্মী সমর্থক বেশি রয়েছেন, এবং এই ফেসিবাদী সরকার উৎখাতের পর সবচেয়ে বেশি আপনার প্রসেশন, বিক্ষোভ বা সরকার আওয়ামী লীগ সরকারের পক্ষে জনমত গঠনে গোপালগঞ্জ থেকেই কিন্তু আমরা বেশি তৎপরতা দেখেছি। সেই বাস্তবতায় এই ঘটনাটিকে কিন্তু এই সমাবেশটিকে গুরুত্ব দেওয়া হয়নি, যার কারণে এই ঘটনাগুলো ঘটেছে। এখন ভবিষ্যতে কি হবে, ভবিষ্যৎ যেটা হবে, আমি যেটি বলতে চাই, এই ঘটনা থেকে বিপ্লবপন্থী বলেন আর আপনার গণ অভ্যুত্থানপন্থী বলেন, এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামাত সহকারে অন্যান্য যে বিপ্লবপন্থী দলগুলো রয়েছে, এবি পার্টি, তাদের কাছে একটা কিন্তু মেসেজ আজকে ক্লিয়ার করা হচ্ছে, ক্লিয়ার করা হলো যে আমরা আসছি। আমরা কিভাবে আসছি? আমরা গণতন্ত্রের পন্থায় আমরা আসতে চাই না, আমরা আমাদের কোয়ার্সিভ অ্যাকশন দিয়ে আসতে চাই, আমরা আমাদের শক্তিমত্তা দিয়ে আসতে চাই, আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে একটি অস্থিতিশীল, একটি সংঘাতপূর্ণ, একটি আপনার রক্তাক্ত অধ্যায় রচনা করে আমরা পাল্টা বিপ্লবের মাধ্যমে আবার আসতে চাই। এখন আজকে আমাদেরকে এই বিপ্লবপন্থী বা আপনার গণ অভ্যুত্থানপন্থী দলগুলোকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের রাজনীতিটা তারা কিভাবে করবেন। আগামী দিনের রাজনীতিতে তারা পারস্পরিক, আমরা যে গত এক সপ্তাহে দেখলাম পারস্পরিক কাদা ছোড়াছুরি, পারস্পরিক গালাগালি, ব্যক্তিগত ইমরান হোসেন আনসারী, চরিত্র আমাকে একটি হনন, বিরতি নিতে হবে। জি, আমি একটি বিরতি নিয়ে ফিরি। তো সেই বাস্তবতায়, জি, আমি একটি বিরতি নিয়ে ফিরে আপনার কাছে বিরতিতে যান, সেই বাস্তবতায় আগামী দিনের রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে তারা রাজনীতিটা কিভাবে করবেন এবং এই সন্ত্রাসকে কিভাবে মোকাবেলা করবেন। জি, ধন্যবাদ আপনাকে। বিরতির পর নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন। বিরতির পর মাজার মিলন, আপনার কাছে একটু আসি ভিন্ন প্রসঙ্গ নিয়ে। বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকার যে শুল্ক আরোপ নতুন করে আরো 35%, এই বিষয়টি একটু আসি আপনার কাছে। আমেরিকার এই যে বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি স্পেশালি যে শুল্ক আরোপের যে বিষয়টি, এর পেছনে কূটনৈতিক কোনো বার্তা বা চাপ, এই বিষয়টা কি দেখতে পাচ্ছেন মাজার মিলন? দেখুন, আপনি যদি এরই মধ্যে জেনে যাওয়ার কথা যে তারা যে 21 পৃষ্ঠার শর্তাবলী পাঠিয়েছে, যে চিঠিটি পাঠিয়েছে, সেখানে যতগুলো বিষয় আছে সেখানে আসলে বাণিজ্য কিংবা কর বিষয়ক শর্ত খুব সামান্যই, অন্যান্য বিষয়ে তাদের কথাবার্তা বেশি। বাণিজ্যের শর্তে তারা এমন কিছু শর্ত আরোপ করেছে যেগুলো আসলে আমাদের যে বাণিজ্য নীতিমালা আছে কিংবা আমাদের যে আমরা যে পথে বাণিজ্য করতে চাই কিংবা আমাদের যে বাণিজ্যিক কাঠামো রয়েছে সেই কাঠামোটাকে আসলে রিডিজাইন করার কথা তারা বলছে এবং তাদের দিকে ধাবিত হওয়ার কথা বলছে। এর বাইরে তারা যে আসলে অর্থনীতি, আমাদের জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে ডিজিটাল বাণিজ্য, প্রযুক্তি, বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেছে। অন্তত 6টি বিষয়ে তারা কথাবার্তা বলেছে এবং তাদের দাবিগুলো জানিয়েছে। এবং সেখানে আরো বড় বড় মানে 6টি যে প্রধান শর্তগুলো আছে তার ভিতরে আবার বেশ কিছু উপশর্ত রয়েছে। তো এই শর্তগুলো যদি আমরা আসলে পালন করতে যাই, তাহলে বাংলাদেশের এখন যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, পুরো ব্যবস্থাপনাকেই আসলে রিডিজাইন করার মতো একটি প্রস্তাবনা এসেছে। এবং আমাদের বাণিজ্যের যে ভারসাম্যের জায়গাটি, আমাদের যে বাণিজ্য কেন্দ্রগুলো রয়েছে, বাণিজ্যের রপ্তানি কিংবা আমদানির যে কেন্দ্রগুলো রয়েছে, গন্তব্যগুলো রয়েছে, সেগুলো আসলে এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার কোনো সুযোগ থাকবে না। তারা যেটি বলছে যে মার্কিন পণ্য আনতে হবে, ওদের মান সনদ অনুযায়ী সবকিছু করতে হবে, চায়না পণ্য আনা যাবে না। তারপরে সামরিক ইকুইপমেন্ট, যেটা আমরা অন্যান্য জায়গা থেকে বিশেষ করে আমাদের সুবিধা অনুযায়ী কখনো ভারত থেকে, কখনো ফ্রান্স থেকে, কখনো রাশিয়া থেকে, কখনো চায়না থেকে আমদানি করি, সেগুলো তাদের কাছ থেকে আমদানি করতে হবে, চায়নার কাছ থেকে আমদানি করা যাবে না। বিমানের যন্ত্রাংশ এবং বিমান যেগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সুবিধা অনুযায়ী কিনি, আমাদের প্রয়োজন অনুযায়ী কিনি, সেগুলো তাদের কাছ থেকেই কিনতে হবে। জ্বালানি,
তাদের কাছ থেকে কিনতে হবে। এলএনজি কিংবা তরল প্রাকৃতিক গ্যাস যেগুলো আমরা বিভিন্ন সময় প্রক্রিয়া করে থাকি, সেগুলো তাদের কাছ থেকে নিতে হবে। ইভেন আমরা যে গম আমদানি করি আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে, সেটিও তাদের কাছ থেকে কিনতে হবে। এই যে মানে আমাদের আমাদের বাণিজ্য আমদানি রপ্তানির যা কিছু আছে সেগুলো মার্কিন কেন্দ্রিক হতে হবে। এই যে একটি মানে এই দাবিকে আমি ন্যায্য কিংবা অন্যায্য, এটা আসলে তাদের দাবি, এটাকে জাজমেন্ট দেওয়া মুশকিল। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের তো নির্দিষ্ট একটি বাণিজ্য ব্যবস্থাপনার জায়গা রয়েছে, বাণিজ্য নীতিমালা রয়েছে, কিংবা আমাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন দেশের, পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশ থেকে আমাদের প্রয়োজন মাফিক পণ্য আনা নেয়ার কিংবা আমদানি রপ্তানি করার যে স্বাধীনতাটা আছে, সেই স্বাধীনতাটুকু আসলে তারা কোনোভাবেই রাখতে চায় না। এবং এটি শুধুমাত্র বাংলাদেশের জন্য না, আসলে ট্রাম্প আসলে কি চাইছেন, কেন চাইছেন, সেটি মেজার করা খুব মুশকিল। উনি ব্যবসায়ী মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রে কি বলে পণ্য মূল্য অস্বাভাবিকভাবে উচ্চ মূল্যের দিকে ধাবিত হচ্ছে, এবং তিনি সেখানে নিজস্ব যে ব্যবসায়িক পরিধি আছে, সেখানে তিনি লাভবান হবার কোন সুযোগ রয়েছে কিনা, এই বিষয়গুলো আসলে অনেকগুলো বিষয় যুক্ত হয়েছে। একজন ব্যবসায়ী মানুষ ট্রাম্প আসলে যতখানি না জাতীয়তাবাদের কথা বলেন, তার থেকে অনেক বেশি তার ব্যবসায়িক অগ্রগামিতা কিংবা তার ব্যবসায়িক সুবিধার জায়গাগুলো কিভাবে নিশ্চিত হবে, সেটি নিশ্চিত করার ক্ষেত্রেও তার এক ধরনের মোটিভ দেখা যায় বলে আমরা মার্কিন 2-4 জন বিশ্লেষকের কাছে শুনতে পাচ্ছি এখন। যে তিনি আসলে যেটি করছেন সেটি শুধুমাত্র আমেরিকার জন্য করছেন, ব্যাপারটা এরকম না। সেখানে তার এবং তার কাছাকাছি যারা ব্যবসায়ীরা আছেন তাদেরকে কিভাবে ফ্যাসিলিটেট করা যায়, সেটির একটি পথ এই যে শুল্ক আরোপের যে জায়গাগুলো রয়েছে সেটি তিনি করছেন বলে অনেক মার্কিন বিশ্লেষক এখন ধারণা করছেন। সেরকম কিছু লেখা আমরা শুনতে পাচ্ছি। আসলে আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা, আমাদের দেশের অর্থনৈতিক কাঠামো, আমাদের দেশের সামরিক ব্যবস্থাপনা, আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থাপনা, এগুলো কিভাবে ডিজাইন করব, রিডিজাইন করব, সেগুলো যদি আসলে এই মার্কিন শুল্ক নীতির ভিতরে গিয়ে এগুলো আলোচনা করতে হয় এবং তাদের শর্ত অনুযায়ী শর্ত মেনে এগুলো করতে হয়, তাহলে আসলে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের একটি বিষয় হয়ে দাঁড়াবে। এবং আমরা এটা নিয়ে একবারে চুলচেরা বিশ্লেষণ করতে পারি, কিন্তু মোদ্দা কথায় যদি বলতে চাই, তাহলে দিন শেষে আসলে যে শুল্ক নীতির শর্তাবলী তারা পাঠিয়েছে, সেটি আসলে আমাদের জন্য মেনে নেওয়ার কতখানি সম্ভব হবে, সেটি সরকারের জন্য আসলে ভাবনার বিষয়। আমি নাগরিক হিসেবে মনে করি না যে তারা যে শর্তগুলো দিয়েছে সেই সবগুলো শর্ত মেনে তাদের সাথে যে শুল্ক কিংবা যে ট্যারিফ আমরা এক্সপেক্ট করছি সেই জায়গায় পৌঁছাতে পারবো বলে আমার মনে হচ্ছে। আমি জানি না যে শর্ত বা আলোচনা কোন দিকে যাচ্ছে। বশির সাহেব সেখানে আছেন, তিনি বলেছেন যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যেটি সরকারি ভাষ্য সবসময় থাকে। এই উল্লেখযোগ্য অগ্রগতির এই শর্তগুলোকে মেনে নিয়ে কিংবা এই শর্তগুলোকে যতটুকু সম্ভব পাশ কাটিয়ে কতটুকু অগ্রগতি হলো, সেটির জন্যই আমরা আসলে অপেক্ষা করছি। জি, মাজরা মিলন, আমি আসবো একই বিষয় নিশ্চয়ই আপনার কাছে। ইমরান হোসেন আনসারী, আপনার কাছে একই বিষয় নিয়ে একটু আসি। আমি একটু যোগ করি যে শুল্ক নিয়ে যে বাংলাদেশ আমেরিকা আলোচনা চলছে, আপনি পুরো বিষয়টা নিশ্চয়ই দেখছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে ট্রাম্প প্রশাসনে বাংলাদেশের কতটা লবিং আছে, এটি একটি বড় প্রশ্ন আসলে বর্তমান সরকারের অথবা প্রশাসনের অথবা বাংলাদেশি কমিউনিটি, ইউএসএতে বাংলাদেশি কমিউনিটি যারা আছেন, কমিউনিটির প্রতিনিধিত্ব যারা করেন, তারা আসলে এক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারেন, কার্যকর ভূমিকা রাখতে পারেন অথবা রাখার চেষ্টা করছেন, এই বিষয় যদি একটু বলতেন আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আপনি অবতারণা করেছেন, আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন। আপনি জানেন যে এই যে ডোনাল্ড ট্রাম্প 2025 সালের 1 আগস্ট থেকে তিনি যে নতুন ট্যাক্স নীতি প্রণয়ন করেছেন তা বাস্তবায়ন করতে যাচ্ছেন, এটির যেমনিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যেমনিভাবে প্রভাব রয়েছে, তেমনি ভাবে বাংলাদেশের উপরেও কিন্তু তার প্রভাব পড়বে। বাংলাদেশের যে প্রভাবের বিষয়টি সেটি তো একবারে দৃশ্যমান, যে আমাদের আরএমজি খাত, যেটাকে বলি রেডিমেড গার্মেন্টস, সেখানে প্রতি বছর 4 মিলিয়ন কর্মী কাজ করে এবং যা দেশের রপ্তানির 80% আপনার জিডিপি নিয়ে গঠিত। তো এখন আগে ছিল সেটা 15%, এখন নতুন করে 35% শুল্ক যদি কার্যকর হয়, তাহলে আমাদের আমদানি খরচ বৃদ্ধি পাবে, যা বাংলাদেশের
কম প্রতিযোগিতামূলক করে তুলবে বিশ্বের বাজারে, বিশেষ করে ভিয়েতনামের যে পণ্য রয়েছে তার বিপরীতে। আমরা কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রেই এই ফাইটিংটা হচ্ছে আমাদের ভিয়েতনামের সাথে, আমাদেরকে দরদামের ক্ষেত্রে ফাইট করতে হয়। তো ভিয়েতনামের কথাটা আমি এই জন্য আনলাম যে ভিয়েতনামের ক্ষেত্রে বাংলাদেশকে ধরা হয়েছে 35%, আর ভিয়েতনামের ক্ষেত্রে ধরা হয়েছে মাত্র 20%। 35%ই কিন্তু আপনার শুল্ক আমাদেরকে বেশি দিতে হবে। এই বেশি দিতে গেলে আমাদের যে জিনিসপত্রের দাম, আমরা যে বিক্রি করব আমাদের তৈরি পোশাক, সেখানে কিন্তু আমাদের ব্যবসায়ীরা বড় ধরনের ঝক্কি ঝামেলার মধ্যে পড়বেন। তো এই বাস্তবতায় আপনি যেটি আমাকে জানতে চেয়েছেন যে বাংলাদেশ সরকারের লবিংটা কি, বা বাংলাদেশি ডায়াসপোরা যারা বাংলাদেশি আমেরিকান রয়েছেন জি। তাদের কর্তব্য কি বা তাদের পাওয়ারটা কি, আমি এখানে একটু কথা বলি আপনাদেরকে। যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন, আপনার মনে থাকার কথা, তিনি কিন্তু ঘোষণা করেছিলেন আমেরিকা ফার্স্ট নীতি। এই আমেরিকা ফার্স্ট নীতির বক্তব্যই হচ্ছে যে আমি অন্য দেশের কি হলো এটা আমার বিবেচ্য বিষয় না, আমি আমার দেশের যেটা ভালো হবে, আমার দেশের স্বার্থ রক্ষার জন্য আমি যা ইচ্ছা তাই করব। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র ফরেন এইড দেয় সারা পৃথিবীতে, ইউএস এইডের মাধ্যমে। সে এইডকে তিনি কাট করে দিলেন, হাজার হাজার কর্মী সেখানে চাকরিচ্যুত হলো। এবং এর উপর ডিপেন্ড করে বিশ্বের বিভিন্ন দেশে দেশে, বিশেষ করে আমাদের মতন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যে প্রজেক্টগুলো ছিল, এই প্রজেক্ট বন্ধ হয়ে গেল। এবং বাংলাদেশের মতন দেশগুলোতেও অনেক মানুষ চাকরিচ্যুত হলেন। তো এখানে কি হলো? এখানে মার্কিন যুক্তরাষ্ট্র দুটো ভাবে সারা পৃথিবীতে তার ডমিনেন্স বজায় রাখে, তার প্রভাব বিস্তার করে। একটি হচ্ছে সামরিকভাবে, আরেকটি হচ্ছে সফট পাওয়ারের মাধ্যমে। একটি হলো হার্ড পাওয়ারের মাধ্যমে, আরেকটি হলো সফট পাওয়ারের মাধ্যমে। এই সফট পাওয়ারটি হচ্ছে এটি যে এইডের মাধ্যমে বা ব্যবসায়িক সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে বা শুল্ক প্রত্যাহারের মাধ্যমে বিভিন্ন ভাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হার্ড পাওয়ারের পাশাপাশি সফট পাওয়ারের মাধ্যমে বিশ্ব মঞ্চে তার আধিপত্য বিস্তার করে রাখে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে বাংলাদেশি ডায়াসপোরা কি করেছে। আসলে আমরা যেহেতু ইমিগ্রেন্ট কান্ট্রি, বা ইমিগ্রেন্টরা মানে সাধারণত বাংলাদেশি ইমিগ্রেন্ট হয়ে তো আমেরিকায় গিয়েছে, তাদের বেশিরভাগেরই সমর্থন কিন্তু ডেমোক্রেটিক পার্টির দিকে, বেশিরভাগেরই সমর্থন। কিন্তু এবারের নির্বাচনে আমরা যেটি দেখেছি যে তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চাকচিক্যময় আলোচনায় বা বক্তব্যে পাগল হয়ে তারা কিন্তু দলে দলে গিয়ে ট্রাম্পকে ভোট দিয়েছেন। তো এই ভোট দেওয়ার ফলশ্রুতিতে যেটি হয়েছে, এখন কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যে নিত্য পণ্য যেগুলো আমরা কিনি, এটার কিন্তু দাম কিন্তু বেড়ে যাচ্ছে। যে জিনিসগুলো আমরা 10 টাকা দিয়ে কিনতে হবে, এটা 15 টাকা দিয়ে কিনতে হয়, একবারে নিত্য নতুন। এবং বিশেষ করে আপনার এখন বাংলাদেশ যে রাষ্ট্র হিসেবে, বাংলাদেশকে তার এই শুল্কের সাথে মার্চ করতে হচ্ছে। মার্চটা কি, 80% অলরেডি আমরা জানতে পেরেছি, 80% বিষয়ে তাদের মধ্যে মতনৈক্য হয়েছে। এখন যেই বিষয় নিয়ে কথা হচ্ছে সেটি হচ্ছে আপনাকে সেখান থেকে বিমানের সরঞ্জাম কিনতে হবে, সামরিক সরঞ্জাম কিনতে হবে, এবং এই ধরনের এলএনজি সেক্টরে তাদের থেকে এলএনজি আমদানি করতে হবে। বিষয়গুলো যখন শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, এই শর্ত দেওয়ার ফলে যেটি হবে যে আমরা এই এলএনজি হয়তো আমেরিকা থেকে আমরা একটা কোম্পানি থেকে আনি, আমরা হয়তো কাতার থেকে আনতে পারতাম, আমরা হয়তো অন্য তৃতীয় কোনো রাষ্ট্র থেকে আনতে পারতাম, কম খরচে এটাকে পরিবহন করা যেত, কম খরচে আমরা এটা নিয়ে আসতে পারতাম। এটার খরচ বা ব্যয় কিন্তু বেশি বেড়ে যাবে। এবং বিশেষ করে সামরিক সরঞ্জাম, আমরা জানি যে আমাদের অনেক সামরিক সরঞ্জাম আমরা চায়না থেকে আনি এবং আমাদের স্বাধীনতার পর থেকে। তা এখন যদি সেখানে যুক্তরাষ্ট্র চুক্তি মানে শর্ত আরোপ করে দেয় যে আরো ব্যাপক পরিমাণে সেখান থেকে সামরিক সরঞ্জাম আনতে হবে, যে সামরিক সরঞ্জামগুলো আমরা চায়না থেকে নিতে পারতাম বা অন্য কোনো থার্ড কোনো কান্ট্রি থেকে নিতে পারতাম, সেই জায়গায় কিন্তু আমরা এটি নিতে পারবো না, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই নিতে হবে। এই শর্তের বেড়ার জালে যেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে যে জিনিসটা অ্যাচিভ করতে চাচ্ছে, যে সে যে একটি এক মেরু পৃথিবীর যে সে একটা কর্তা, সে যে একটা ইউনিপোলার পৃথিবীর একজন নেতা, সেই জায়গায় এই ডায়ালগের মাধ্যমে, এই
এই সমঝোতা করতে যে বিভিন্ন দেশগুলো যাচ্ছে, এই সমঝোতার মাধ্যমে সে তার এই জায়গাটায় ফিরে আসতে চায়। এটা কতটুকু সাস্টেইনেবল হবে সেটা প্রশ্ন সাপেক্ষ। কারণ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই কিন্তু নাগরিকরা বক্তব্য তুলেছেন যে তারা বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী আর বিভিন্ন ধরনের তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনবার ক্ষেত্রে তারা কিন্তু ব্যয় নির্বাহ করতে পারছেন না। অনেকে শহর ছেড়ে ছোট ছোট গ্রামে বা শহরে চলে যাচ্ছেন, বাসা ভাড়া তারা তারা আপনার দিতে পারছেন না, বাসা ভাড়া হাই হাই হয়ে যাচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। তো বাংলাদেশি ডায়াসপোরার ক্ষেত্রে আমি যেটা বলি, আসলে বাংলাদেশি ডায়াসপোরা বেশিরভাগ এই বিএনপি আওয়ামী লীগের মিছিল করতেই বেশিরভাগ তারা পছন্দ করেন। তারা কিন্তু আমেরিকান মেইন স্ট্রিমে পলিটিক্স বা মেইন স্ট্রিমের প্রভাব বিস্তারের ক্ষেত্রে তাদের উপস্থিতি খুবই কম। এবারেই শুধু আমরা একটু ব্যতিক্রম দেখতে পেয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে নিউ ইয়র্কে বাংলাদেশি লোকেরা বেশি থাকেন। আপনারা জানেন যে সেখানে একজন মুসলিম পদপ্রার্থী দাঁড়িয়েছিলেন, তার নির্বাচনেই ব্যাপক সংখ্যক মানুষরা সেখানে রাস্তায় নেমে ছিল, মহিলারা বিশেষ করে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছে, রাজনৈতিক সম্পৃক্ততা এসেছে। কিন্তু রিপাবলিকান পার্টির অভ্যন্তরে বাংলাদেশি ডায়াসপোরার অবস্থানটা একেবারেই নেরো, যেটা ডেমোক্রেটিক পার্টির ক্ষেত্রে বাংলাদেশের নানা স্টেক হোল্ডাররা রয়েছেন। তো বাংলাদেশি বংশোদ্ভূত যারা রিপাবলিকান পার্টির সমর্থক রয়েছেন তারা ট্রাম্প প্রশাসনের কোনো বড় জায়গায় বা নিকটবর্তী কোনো জায়গায়ও কিন্তু সেখানে নেই। তারপরও নাগরিক হিসাবে বাংলাদেশি ডায়াসপোরা লোকেরা আমি মনে করি কার্যকর ভূমিকা রাখতে পারে। সেই জন্য বাংলাদেশ সরকারকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম তারা নিতে পারে, কমিউনিটি লিডারদের সাথে বসে তারা একটা গাইডলাইন দিতে পারে যে নাগরিকরা সেখানে ডায়াসপোরার লোকরা, বাংলাদেশি বংশোদ্ভূতের লোকেরা তারা কিভাবে অ্যাক্ট করতে পারে। কারণ এই বিষয়গুলো তো টেকনিক্যাল আমি বিষয়। একটু যদি আপনার কাছে প্রশ্ন রাখি, অনেকে বলছেন, ব্যবসায়িক থেকে শুরু করে বাংলাদেশের অনেকেই বলছেন যে জন্য আসলে লবিস্ট নিয়োগ করা প্রয়োজন। এই বিষয়টা যদি একটু বলতেন যে আসলে এই লবিস্টটা কিভাবে নিয়োগ করা যেতে পারে অথবা কিভাবে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে, যদি একটু বলতেন। যে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু লবিস্ট ফার্ম রয়েছে, এটা সরকারের একবারে আপনার রেজিস্টার্ড অর্গানাইজেশন মার্কিন যুক্তরাষ্ট্রে, বিশেষ করে ওয়াশিংটন ডিসিতে। এটা আপনার ধরেন যে আওয়ামী লীগের সময়ও তারা ধরেন যে হিউম্যান রাইটস ভায়োলেশন যখন হচ্ছিল এবং তাদের যখন ইমেজ ক্ষুণ্ণ হচ্ছিল আন্তর্জাতিক বিশ্বে, তখন তাদের ইমেজ রিপেয়ারের জন্য তারা কিন্তু মিডিয়ার জন্য এবং তাদের বিভিন্ন আন্তর্জাতিক সিস্টেমে তারা তাদের ইমেজকে যাতে রক্ষা করা যায় তার জন্য কিন্তু কোটি কোটি ডলার তারা কিন্তু সেখানে খরচ করেছে। কিন্তু আমি মনে করি এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই ডিলিংসটা। এটা যেমনিভাবে কূটনৈতিকভাবে উদ্যোগ নিয়েছে সরকার, সেখানে যাচ্ছেন, কথা বলছেন, তেমনি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা পলিসি নির্ধারণে বিভিন্ন ধরনের থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে তাদের কাছে যাওয়ার জন্য। আর এই বিষয়টা একটু সফিস্টিকেটেড বিষয়, এটা খুব জেনারেল বিষয় না। এটা কিভাবে আপনি ডিলিংস করবেন বিজনেস টু বিজনেস, এইগুলোর আইনি অনেক বিষয় আছে। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ সরকার, আমি জানি না করেছেন কিনা, আমি মনে করি একদিকে গণমাধ্যমে এই যে বিষয়টা, বাংলাদেশের বিষয়গুলো বাংলাদেশের পক্ষে নিউজ আনবার জন্য গণমাধ্যমের জন্য একটি আপনার লবিস্ট ফার্ম নিয়োগ করতে পারে এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে কাজ করবার জন্য বা ব্যবসায়িক চ্যানেলে কাজ করবার জন্য আরো 2টি লবিস্ট ফার্ম কিন্তু তারা নিয়োগ করতে পারে। এবং এই টাকাটা খরচটা বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের বাণিজ্য কিন্তু এই টাকাটা খরচ করা উচিত। আমি জানি না তারা সেটা করেছেন কিনা, আমি হয়তো খবর নিব যে নিয়েছেন কিনা। বাট এর পাশাপাশি আমি মনে করি যে বাংলাদেশি অনেক ব্যবসায়ীরা রয়েছেন, বাংলাদেশের অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসররা সেখানে রয়েছেন। তাদের সাথে বাংলাদেশ সরকারের বসা উচিত এবং তাদেরকে এঙ্গেজ করা উচিত। তারা যাতে বাংলাদেশি ডায়াসপোরার লোকেরা তাদের কংগ্রেসম্যান, তাদের সিনেটরদের কাছে চিঠি লেখে এবং চিঠির ভাষাটা ড্রাফট করে দিয়ে যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে তোমরা এইভাবে তোমরা এটি ড্রাফট করে তোমাদের সিনেটর কংগ্রেসম্যানদের কাছে পাঠাও, তাহলে হয়তো আপনার পলিসি মেকারদের নজরে আসবে এবং তারা বিষয়টি নিয়ে মানে 360 অ্যাঙ্গেলে আমরা বিষয়টাকে মোকাবেলা করতে পারবো। পাশাপাশি আমি আরেকটা জিনিস বলি যে সরকারের শুধু দায়িত্ব নয়, এখানে রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন, বিএনপি, জামাত, তাদেরও কিন্তু ফার্ম রয়েছে, তারাও কিন্তু এই বিষয় ইমরান হোসেন আনসারী, আমাকে শেষ করতে হবে, আমার সময় আজকে শেষ। সাথে সাথে তারা নিজেরও কিন্তু উদ্যোগ নেওয়া উচিত, কারণ রাষ্ট্র তো তারাই পরিচালনা। জি,
আপনাকে অনেক ধন্যবাদ ইমরান হোসেন আনসারী। আমার হাতে এটা একটা সময় আজকে শেষ। সামগ্রিক মাজার মিলন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে আরো যুক্ত ছিলেন আশিকিন আলম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।